যে নির্বাচনের পর পার্টির চেহারা এরকম থাকবে না। কেমন হবে চেহারা? আমরা যে ট্র্যাডিশনাল বিএনপিকে দেখেছি সেই ট্র্যাডিশনাল বিএনপি থাকবে না। আমি আপনার একটা ছোট্ট কথা বলি, এটা বিশ্লেষণ আমি করবো না। সেটা হলো, আমি মাঝে মাঝে বলতাম আগে যে 2008 সালে যখন তারেক রহমান এই দেশ থেকে চলে গেলেন আর 2025-এ যখন উনি আসলেন, ওই যাওয়ার সময় যে তারেক রহমান গিয়েছিলেন ওই তারেক রহমান কিন্তু ফিরেননি, অন্য এক তারেক রহমান ফিরেছি। আমি এটাও মনে করি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যে তারেক রহমানকে দেখবেন, 12ই ফেব্রুয়ারির পরে তারেক রহমান, অন্য তারেক রহমান পাবেন আপনারা। প্রাইম মিনিস্টার তারেক রহমান পাবো, অন্যরকম হবে। মানে এখন উনি অনেক কিছু করছেন না, অনেক কিছু করতে চাচ্ছেন কিন্তু করছেন না, হয়তো ইলেকশনটার কারণে। ইলেকশনের পরে দেখেন একটা জিনিস হতে জানেন কি, আমি বলি আপনাকে, যদি নিয়তটা ঠিক থাকে না অনেক কিছু ঠিক হয়ে যায়। অনেকেই চেষ্টা করবে, নানাভাবে চেষ্টা করবে প্রভাব বিস্তার করার জন্য, নানাভাবে যারা গুপ্ত আছেন তারা তখন হয়তো বেরিয়ে আসবেন, চেষ্টা করবেন তাকে ডিফেম করার জন্য, অনেক কিছু থাকে সমাজে। কিন্তু যদি লোকটা যদি ঠিক থাকে, সে যদি ভাবে আমার কিছু চাওয়া পাওয়ার নাই, আমি এগুলি করতে দেব না, যদি উনি সিদ্ধান্ত নেন, ভালো লোক ওনার কাছে কিন্তু এসে জুটে যাবে। এখন যারা আছেন তাদেরকে ভালো মনে হচ্ছে না, সবাইকে ভালো মনে হচ্ছে না। মানে জুটতে হবে কেন? এরাও তো ভালো। তাহলে আপনি আশা করে থাকেন, আমি আশা করি না এদেরকে নিয়ে। আচ্ছা, আমি তাদেরকে চিনি। আচ্ছা, যে লোকগুলোকে আমি চিনি, আমি বলে যে কে, আমি তো নাম বলবো না, নাম বলে আপনি আমাদের বলে আমি তো এটা প্রমাণ করতে পারবো না। আমি তো কিছু লোককে চিনি, এদের নিয়ে আপনার কনফিউশন আছে? আমার কনফিউশন আছে। অনেককে আমি চিনি, অনেকে একসময় ছাত্র শিবির করতো, আমি জানি। তারা তারেক রহমানের আশেপাশে আছে আছে। আপনি অস্বস্তি বোধ করছেন, আমি সেই অস্বস্তি কথাটা ইনফর্ম করলাম। উনি দেখবেন, শুনেন, আপনি আর কি হাইপোথেটিক্যালি ভাবেন, আওয়ামী লীগের মতো দল, সেই দলে গুপ্ত জামাত ছিল না? ছিল, এখন প্রকাশ হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে শিবিরের কোনো মিল কখনো ছিল? জামাতের কোনো মিল কখনো ছিল না। তারপরে যখন ছিল, যদি আওয়ামী লীগে থাকতে পারে তো বিএনপিতে থাকতে পারবে না কেন? তার মানে আপনি কি বিএনপিতেও গুপ্ত রাজনীতি? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি আমি তো বললাম, আমি আপনাকে সিম্পল ইকুয়েশন দিলাম। আমি একটা কথা বলি আপনাকে, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একবার একটা কথা বলছিল, এটা অনেকেই কিন্তু এটাকে পাত্তা দেয় নাই। যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে শিবিরের লোকগুলি চেহারা আসতেছে, যে এই সভাপতি সেক্রেটারি আসতেছে, তখন রাকিব বলছিল যে তাহলে গত 10 বছর ধরে তো শিবির এখানে ছিল, তাদের কমিটি ছিল, আমি জানতে চাই এই 10 বছরের কমিটিগুলি কে কে? শিবির সে কমিটির নাম প্রকাশ করছে? করে নাই কেন? এটা তাদের কৌশল না, এটা হলো তাদের মুনাফিকি। কৌশল কোনটা আমি বলি আপনাকে, কৌশল হলো এক রণকৌশল থাকে, কিন্তু যখন আপনি অন্য দলের মধ্যে যায় অন্য পরিচয় নিয়ে থাকবেন, এটা ইসলামের শুরুর দিকে ছিল। ওই কাফেররা এসে মুসলিম সাইজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসতো, তাদেরকে বলা হতো মুনাফিক। কিন্তু মুসলিমরা আবার কাফেরদের সাথে এইভাবে পরিচয় গোপন করে যায়নি, এটা করতো না। তারা বলতো আমার আদর্শে নেম থাকবো, আমার, তার মানে বিএনপির মধ্যেও এরকম আদর্শ প্রকাশ্য আদর্শ। আপনি আমাকে বলেন, যে শিবিরের ছেলেটা বঙ্গবন্ধু নামে স্লোগান দিছে, সে মুনাফিকি করে নাই? আপনি সিম্পলি কথা বলুন, করছে কিনা? করছে তো রে ভাই, দুই দিকেই করে। এবং ইসলামের দৃষ্টিতে মুনাফিক কাফেরের চেয়েও খারাপ। ক্ষমা করবেন না আল্লাহ। ইসলামের দৃষ্টিতে মুনাফিক হলো কাফেরের চেয়ে। আপনি যদি ধর্ম যদি মানে না মানলেও সমস্যা নাই, এটা আপনার ব্যাপার। কিন্তু আমার কথাটা হলো কি, এবং এটা হলো কি, নর্মালি দেখবেন আপনি ওই যে গুপ্তচর যারা থাকে, এজেন্ট বলে না, রয়্যাল এজেন্ট, কেজিবির এজেন্ট, সিআইএর এজেন্ট বলে না, এই গুপ্তচরের কিন্তু কোনো, যখন গুপ্তচর ধরা পড়ে অন্য দেশে যায় তখন কিন্তু ওই দেশ স্বীকারও করে না এটা আমার লোক, এটা তো একজন গুপ্তচর। আপনি কি তাহলে সন্দেহ করছেন বিএনপির মধ্যে এরকম গুপ্ত রাজনীতিক আছে বা অন্য দলের হয়ে কাজ করছে? সন্দেহ নেই, এখন আপনার মধ্যে সন্দেহ আছে? আমি নিশ্চিত না। আপনি নিশ্চিত হওয়া দরকার নেই তো। আমি বলছি যে আমি যে সন্দেহ করছি এটা আপনি উপলব্ধি করতে পারছেন না এখন পর্যন্ত, এত কিছু বলার পরে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক জায়গায় একটা বক্তব্য দিচ্ছেন, উনি বললেন যে আগামীতে দেশ কি মানে আপনার লিবারেল ডেমোক্রেটিক পদ্ধতিতে যাবে নাকি উগ্র পন্থায় পরিচালিত হবে, এবং দেশ কি রাষ্ট্রবিরোধী কী যেন বলেন, এগুলিতে পরিচিত হবে, সেই সিদ্ধান্ত আমাদের এই নির্বাচনে নিতে হবে। তো এগুলো শুনতে ভালো শোনা যায়, উগ্রপন্থী, উদারনৈতিক, গণতন্ত্র, এগুলো ভালো শুনতে। কিন্তু ইন্টারেস্টিং কি জানেন,
আমাদের দেশের মানুষের না এগুলি সুন্দর সুন্দর কান পৌঁছে গেছে ভাই। এখন আমরা দেখতে চাই ভাই আপনি কতটুকু দুর্নীতি করবেন এটা বলেন। আপনি কি সৎ, আপনি কি দেশপ্রেমিক, আপনি কি দেশটাকে ভালোবাসেন, এটা আমি জানতে চাই। ওই উদারনৈতিক নাকি আপনার লিবারেল, নাকি আপনার কঠোর বামপন্থী, নাকি কঠোর ডানপন্থী, নাকি উগ্রপন্থী, এগুলি ভাই আমার বুঝে কোনো লাভ নেই। এগুলি ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি বলছি এই দেশের নাগরিক হিসেবে আমি বলতেছি এগুলিতে আমার কোনো ইন্টারেস্ট নাই রে ভাই। আমি জানতে চাই আপনি কি চোর, আপনি কি মহাচোর, আপনি কি ছেঁচড়া চোর, নাকি আপনি কি দেশ বিক্রি করে দিবেন? দেখেন এই দেশ সবগুলো দল তো বলছে যে দেশ পুনর্গঠন করবেন। পুনর্গঠন করবেন, করতে যে চুরি কতটুকু করবেন সেটা ইম্পর্টেন্ট। দেখেন আপনি এস আলম ছিল একটা, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাকে। এস আলম তো এই দেশটারে পারলে পুরোটা বিক্রি করে দেয়, 8-9টা ব্যাংকের সাথে ফোকলা বানাই দিছে না? আপনি গেলে একটা কথা মাথায় রাখেন যে একবার এস আলমের বিরুদ্ধে ডেইলি স্টার একটা রিপোর্ট করলো যে 10 বিলিয়ন ডলার সে বিদেশে কীভাবে পাঠাইলো এবং এটার কোনো বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয় না, কেমন করে সেটা পাঠাইলো, এটা নিয়ে এক রিপোর্ট করলো। এই রিপোর্টটা করার পর আদালত কি বললো যে নির্বাচনের আগ পর্যন্ত এটা নিয়ে কোনো তদন্ত করা যাবে না। কোথায় আদালতের কাছ থেকে আমরা আশা করেছিলাম কি যে আদালত বলবে 1 মাসের মধ্যে তদন্ত করতে হবে, আদালত বলে যে তদন্ত করা যাবে না। একটা অভিযোগ উঠেছে, অভিযোগের ভালো মন্দ তদন্ত তো করবেন আপনি, তদন্ত করা যাবে না। না না, হাইকোর্ট তদন্তের অর্ডার দিয়েছিল, অ্যাপিলেট ডিভিশন আটকে আটকাই দিয়েছে, চেম্বার জজ আটকেছে, চেম্বার জজ এনায়েতুর রহিম সাহেব উনি আটকে তো অর্ডারও দিচ্ছে। হ্যাঁ অর্ডার দিয়েছে, এটা কিছু বলা যাবে না। আচ্ছা ফাইন, এখন আপনি আমাকে বলেন ওই সময়ের তাবৎ পত্রপত্রিকা ঘাটেন আপনি। এখন আমার স্পষ্ট মনে করেন ওই সময়টা আমি স্টাডি করেছি, ওই সময় এই নিয়ে আমি কথাও বলেছি। এই পুরো ঘটনার কোনো প্রতিবাদ বিএনপির কোনো সেন্ট্রাল লিডার করছে কিনা দেখেন, কয়টাই। আওয়ামী লীগ গভর্নমেন্টের এত বড় একটা ফল্ট, তো বিরোধী দলের দায়িত্ব কি? এটা খাবলা দিয়ে ধরা না, মানুষকে দেখাই দেওয়া যে দেখো দুর্নীতিটা কোথায় হচ্ছে। কেউ প্রতিবাদ করছে বিএনপির? দেখেন খুঁজে ব্যাকের আমি চ্যালেঞ্জ দিতে বললাম। বিএনপি তো তখন বিরোধী দল ছিল, এই জন্য তো সে করবে। বিরোধী দল তো ছিল না, তারা বিরোধী দল ছিল, বিএনপি তখন তো মাঠে ছিল রে ভাই, রাজপথে ছিল, কিন্তু সে বলবে না? হ্যাঁ বলবে তো সে। তখন কি বিএনপির কথাবার্তা কি আমরা মিডিয়াতে ছাপাইতাম না? ছাপাইতাম তো। বিএনপি যেটা বিবৃতি, এই আমরা আসলে একটা পলিটিক্যাল পার্টি, একটা আপনার অপোজিশনকে আমরা চাই কেন? একটা পলিটিক্যাল পার্টির কাজটা কি? যে আমি আপনি যে কথাগুলি বলি, আমরা তবে ক্ষুদ্র মানুষ, আমাদের কথার কোনো মূল্য নাই, কিন্তু আমরা চাই যে আমাদের কথাগুলো পলিটিক্যাল পার্টিগুলি বলবে। সরকারের কাছে আমার প্রশ্নটা, যদি মনে করেন আমি একা বললাম আর দাদার মনে করেন একটা পার্টি আছে, পার্টিটা ধরলাম একটা ছোটো পার্টি, তবু উনি যখন বলবে ওই কথাটা কিন্তু আমার চেয়ে গুরুত্ব বেশি পাবে। ওটা যদি একটা বড় দল বলে আরও বেশি গুরুত্ব পাবে। তা আমরা কি চাই? যে আমাদের প্রশ্নগুলো তাদের মুখে উচ্চারিত হোক। হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? আমি যদি বলি যে এস আলমের কাছ থেকে সুবিধা তারাও নিছে, যদি আমি বলি আপনি আমার এটা খণ্ডান, তাহলে এখন আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি, আমরা এমন একটা সরকার চাই যে সরকার কারো কাছ থেকে কোনো ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা নেবে না, যে সরকারের টপ টু বটম অনেস্ট হবে। আমরা কিন্তু দুর্নীতিবাজ সরকার চাই না। সেদিক দিয়ে দুই জোটই তো, ইসলামিক জোটও বলছে তারা সৎলোকের শাসন। কে বলছে? এটা তো ইম্পর্টেন্ট না। আপনি কি বিশ্বাস করতে পারছেন? এটা ইম্পর্টেন্ট। আপনি কি ওনাদের এই প্রতিশ্রুতি বিশ্বাস করতে পারছেন না? উনি তো প্রতিশ্রুতি দিচ্ছেই না। কেউ কি বলছে আমরা সৎ শাসন করবো? কেউ বলছে না তো। জামাত ইসলাম তো বলেছে, জামাত ইসলাম বলেছে, জামাত ইসলাম বলে সৎ লোকের শাসন, বলে না যে আমার সৎভাবে থাকবো। সৎ লোকটা সৎ, কাজটা কি করবে এটা কে জানে? বিএনপির চেয়ারম্যান দেশের মাটিতে পা দিয়েই তো বলেছেন যে তিনি একটি নবীর দেখানো পথেই রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবেন। কে বলছে? বিএনপির যিনি চেয়ারম্যান, নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও তো কথা বলেছেন। নবীর দেখানোর পথ দেখি নাই, শুনছি। যদি এরকম হয় ভালো, আমরা হ্যাপি। কিন্তু আমার বক্তব্য, আমার চাহিদাটা হলো ভাই, আমি চাই যে আপনি করাপশন করবেন না, আপনি করাপশন থামাবেন। এই আজকে দেখলাম যে তারেক রহমান সাহেব বললেন, ওই যে বস্তিতে ওখানে গিয়েছেন, উনি বলছেন যে এখানে উনি বিল্ডিং করবেন, বিল্ডিং করে সবাই জন্য ছোটো 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 করে ঘর বানিয়ে দেবেন। এর চেয়ে ভালো প্ল্যানিং আর হয় না ভাই। খুব ভালো একটা প্ল্যান।
আমার কথাটা হলো কি, এই কাজটা উনি কাকে দিয়ে করাবেন? তিনি সৎ থাকবেন কিনা, উনি কাকে দিয়ে করাবেন সেটা আমার জানা দরকার। আমার জানা দরকার এখানে যে তালিকাটা হবে, তালিকাটা কে করবে? ওই তালিকায় কি আসলে ওখানকার অধিবাসীদের নাম উঠবে নাকি যিনি তালিকা করবেন তার বাড়ির ড্রাইভার, তার বাড়ির কুক, তার বাড়ির কর্মচারী, বা তাদের অন্য কেউ নাম বরাদ্দ নিয়ে ভাড়া উঠাবেন না? আমি এই জিনিসটা জানতে চাই। জি, সেই জিনিসটা যেহেতু দাদারা এই ওনার মুহূর্তে তো একটা প্ল্যান আছে রে ভাই, ওনার বলছে আমার একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে, আমি হ্যাপি, ওনারও প্ল্যান আছে, কিন্তু ওনার আশেপাশে যারা আছে মানে ইমপ্লিমেন্টটা কিভাবে হবে, কে করবে, উনি সেটাই কাদের আপনার উপর প্রশ্ন। নির্ভর করবেন? দ্যাট ইজ মাই কোশ্চেন। জি, সেই প্রশ্নের উত্তর শুনে আসি। দাদা, আপনাদের মধ্যে কি এরকম সৎ লোক নেই রাজনীতিকদের না, মধ্যে? অবশ্যই আছে। মাসুদ আমাদের কামাল কেন? ভাই যে সমাজের প্রশ্ন তুললেন, মধ্যেই আছে। মাসুদ কামাল ভাই কিন্তু সব দিকে কাউকে কিন্তু সমাজটা কাউকে এখনো ঠিক কিন্তু আছে তিনি কেন? এত কিছুর সমালোচনা করেন। মধ্যেও, এত নেতিবাচক ঘটনার মধ্যেও 54 বছর তো আমরা অনেক দূর এগিয়েছি। সৎ লোক আছে বলে এখনো আমরা বেঁচে আছি, কিন্তু বা আশাবাদী হচ্ছি। মাসুদ ভাই তো আপনাদেরকে বিশ্বাস না, করতে উনি পারেন না, বলছে যে ভরসা করতে পারছেন না। বলছে যে আমাদের রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা অতীতে তাদের যে ভূমিকা ছিল মানুষের আস্থাহীনতার মধ্যে তারা পড়ে গেছে। সুতরাং সামনে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। ভোটের মাধ্যমে হয়তো ক্ষমতায় যাওয়ার আশা করছি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের সেই যোগ্যতা, সক্ষমতা বা সততা, সততা এবং জনগণের সামনে যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছি নির্বাচনী ইস্তাহারে, বা আমি যদি বিএনপির কথা বলি বা আমাদের কথা বলেন, 31 দফা আমরা দিয়েছি, এর বাইরেও আরো অনেক কিছুই আসতেছে। এই এবং সৎযোগ্য কারা? যারা বিশেষজ্ঞ আছে, যাদের দিলে পরে 9-6 করবে না, এই ধরনের লোকগুলোকে আমাদের বের করতে হবে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যাচাই বাছাই করে নিতে হবে। আগের মতো গদবাদা গা ভাসিয়ে দিয়ে কোনো কাজ বাংলাদেশে করা যাবে না। এগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু না, ভালো না, এটাও প্রশ্ন তুলেছেন। এটা শুনতে ভালো লাগছে, বাস্তবায়ন এটা করতে হবে। পারবেন? কারণ এখন যে সমস্ত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 17 বছরের যে কষ্ট এবং আমাদের তরুণ সমাজের যে রক্ত দিয়েছে তারা, সেখান থেকে তো আমরা শিক্ষা নিচ্ছি। আমরা তো প্রত্যেক দিনেই এই বিষয়গুলো স্মরণ করছি এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। জামাত জোটের থেকেও বলা হচ্ছে, বিএনপি জোটের থেকেও, বিএনপির আপনারা বলছেন, হ্যাঁ, ওনারা বারবার কিন্তু কথাগুলো বলছে। সুতরাং আমাদের আশাবাদী তো হতেই হবে এবং অবশ্যই আমরা প্রত্যেক দিনের হিসাব নিকাশ আমরা করবো। অতীতে তো ভাই আমরা দিন বদলের কর্মসূচি দেখেছি, অসাধারণ কর্মসূচি। শেখ হাসিনা নিজেও কি দিন কোনোদিন বদলের নামে ক্যালেন্ডারের পাতা বদল হয়েছে, পাতা ভাগ্য বদল উল্টিয়ে কি হয়নি। দেখেছে তারা? কোনোদিন দেখে নাই। একই তো 2014 দেখলাম, 18 দেখলাম, 24 দেখলাম। সুতরাং দেশটাকে আমরা অনেক পিছিয়ে দিয়েছি আমাদের কারণে। 26-এ আপনারা কি নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে? মাঠে নেওয়া হয়েছে, আপনি জানেন, তৃণমূলে এগুলো মিটিং করে নেতাকর্মীদেরকে এই ব্যাপারে বিয়ে দেওয়া হয়েছে। তাদের তো 31 দফা আমি তো বলি যে অনেকটা মুখস্থ করে ফেলেছে না, নেতাকর্মীরা। কিন্তু আপনাদের জোটের দুই একটি প্ল্যান যেগুলো মাঠে আছে, যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হ্যাঁ, এগুলো তারপরে- টাকা কোত্থেকে আপনারা জোগাড় করবেন? এই প্রশ্ন কিন্তু আবার আপনাদের টাকা যদি অপচয় না হয়, থেকে উঠেছে। মেগা প্রজেক্টের মাধ্যমে অতীতে যেভাবে টাকা অপচয় হয়েছে এবং ইদানিং পত্রপত্রিকা অনেক দেখছি, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা আকারে শ্রাদ্ধে গেছে, নদীতে ভেসে গেছে। সেই টাকা মেগা প্রজেক্টের নামে আর যেন বাংলাদেশে কোনো লুটপাটতন্ত্র কায়েম না হয় এবং এমন সব ব্যক্তিদের আমাদের বাছাই করতে হবে যারা, মানে এখনো বাছাই করতে পারেননি? না, এর মধ্যে বাছাই হয়ে যাবে। আমি তো বাছাই করতে হবে এবং সেভাবে দায়িত্ব দিতে হবে এবং কোনো ধরনের যদি কোনো ব্যক্তির কোনো ত্রুটি ধরা পড়ে তার বিরুদ্ধে কঠিন। আপনাদের বাছাই করা লোকগুলোর মধ্যেই তো ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব চলে না, আসে। ওদেরকে আমরা বাদ দিয়ে দেবো, এটা তো কোনো বিষয় না। নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারে, কোনো ধরনের হাঙ্গামা এবং সন্ত্রাসী কার্যকলাপ যাতে না হয়, জবরদস্তি যেন না হয়, সেটা আশাবাদ ব্যক্ত করছি। আপনি যে প্রশ্নগুলো বলেছেন, নির্বাচনী জোটে যাওয়া এবং জোট ভাঙা, এটা অতীত ইতিহাসেও আমরা এগুলো দেখেছি। এটা দোষের না, শেষ মুহূর্তে এটা হয় এবং এখন যে এখন তো প্রার্থিতা উইথড্রলের সুযোগ নাই, তারপরেও নির্বাচনী সমঝোতা হতে পারে। বিশেষ করে আপনি যেটা বললেন যে 11 দল থেকে একটি দল তো বেরিয়ে আসলো, ইসলামিক ঘোষণা দিয়ে বেরিয়ে হ্যাঁ গেছে। বেরিয়ে আসলো। এখন দেখতেছি তাদের কিছু কিছু আসনে 10 দলীয় কোনো প্রার্থী থাকবে না। তারপরে হয়তো বিএনপির এখানেও হয়তো কেউ কেউ প্রার্থী আছে, তারও হয়তো প্রার্থীটা বলবে যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না, এরকম ঘোষণা আসতে পারে, অস্বাভাবিক কিছু না। একসময় আমরা দেখতাম যখন 27 নম্বরে বিএনপির অফিস ছিল, বেগম খালেদা জিয়া তখন সভানেত্রী, কিছু লোকজন প্রথমে ওখানে যেত
ওখানে গিয়ে যদি কোনো পজিটিভ কোনো রেজাল্ট না পেতো, ওরা আবার বেরিয়ে 32 নম্বরে যেত শেখ হাসিনার কাছে। এগুলো আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। সুতরাং এইসব অপসংস্কৃতি দীর্ঘদিনে ধরে আমাদের এখানে আছে। কিন্তু এইবার তো এটা ভয়াবহ। এনসিপি যে জামাতের সাথে যাবে, এটা তো কেউ আমরা কল্পনাও করি নাই। এরকম একটা তরুণ শক্তি আমাদের দেশে কেন কল্পনা করেননি? কেন করি না? কেন ওরা একটা মধ্যপন্থা রাজনীতি করবে এবং তারা ওয়াজগার্ড এতে থাকবে। রাষ্ট্রের বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেখানে থাকবে প্রেশার গ্রুপ হিসেবেই প্রত্যাশা। হ্যাঁ, আমি সেটাই আশা করি। তারপরে তারা একটা দল করলো, এই অধ্যাপক ইউনূস তাদের হয়তো খুব উৎসাহিত করেছে। আমরা তো এদেরকে কিংস পার্টি। আপনারা উৎসাহিত করেননি? আপনারা না, আমরা ধীরে ধীরে তোমরা অংশগ্রহণ করবে। অতীতের লোকেরাও তাই 52 থেকে দেখেন সবাইকে গিয়ে রাজনীতি করেছে, 62-তে 69-এ ধীরে ধীরে তারা অংশগ্রহণ করেছে। তোমরা একটু অপেক্ষা করো। না, সেটা করে না, গেল। আচ্ছা, গেছো তো গেছোই, সব জায়গায় নিয়ে সবার সাথে তোমরা দর কষাকষি করেছো, শেষ পর্যন্ত 30টা আসন নিয়ে জামাতের সাথে গেছো। এখন এই যে মধ্যপন্থা জায়গাটা তো তোমরা আমাদেরকে তো খুবই হতাশ করেছো। এখন ওদের ওখানে যাওয়ার ফলে সুব্রত চৌধুরী, এই জায়গায় একটি প্রশ্ন রাখতে চাই। মধ্যপন্থী হলে যে জামাতের সাথে যাওয়া যাবে না, কেন যাওয়া যাবে না? এর আগেও তো জামাতের সাথে অনেক মধ্যপন্থী দল, তারা যে এটাকে ক্ষমা চাওয়া, সেই ক্ষমাটা পর্যন্ত 18 সালে তো আপনারা এই জামাতের সাথে নির্বাচন আমরা করি না। আপনিও প্রার্থী ছিলেন ওই জোটে। তারা বিএনপি থেকে কিছু সিট নিয়েছে, আমরা তো জাতীয় ঐক্যফ্রন্ট করেছিলাম, সেখানে জামাত ছিল, ওই জোটে আপনি সেখানে জামাত ছিল না। আচ্ছা, আমি ওই যে বললাম না, আসন ভাগাভাগির জোট বা জোট থেকে বেরিয়ে যায়, মানে ওটি আদর্শিক জোট ছিল না। না, সেটা কিছু সিট হয়তো তারা নিয়েছে, দীর্ঘদিন ধরে ইয়ে ছিল। আমরা তো জাতীয় ঐক্যফ্রন্ট যেটা করলাম, সেখানে জামাত ছিল না। সে যাই হোক, এখন তো সুস্পষ্টভাবে একটা বিএনপির নেতৃত্বের জোট আর একটা জামাতের জোট। এবং এইখানে কিছু অপশক্তি গত 15-17 মাসে যে সমস্ত কর্মকাণ্ড করছে, আমাদের সুস্পষ্ট ধারণা হয়েছে বাংলাদেশে উগ্র মৌলবাদী একটা শক্তি এখানে নানা রকমের কর্মকাণ্ড পরিচালিত করছে। এবং কেউ কেউ বলছে জঙ্গিবাদকেও আমরা অনেক সময় মদত দিচ্ছি। এই জোটের কোনো কোনো নেতা তালেবানদের সাথে মিটিং করে আসছে, তালেবানেরও কিছু নেতা নাকি এখানে এসে ঘুরে গেছে, মানে আমাদের সফর করে গেছে তাদের সাথে। তো এই যখন অবস্থা হয়, তখন তো আমরা সাংঘাতিকভাবে আশঙ্কায় আছি যে এই জোটটা আগামী দিনে কি করবে এবং তারা যেইভাবে কি করবে আমাদের নির্বাচনী মাঠটাকে কলুষিত করছে নানানভাবে, এবং যেই ধরনের ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করছে এবং যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছে এবং অনেক জায়গায় তারা দিয়েও যাচ্ছে, তো সেই জায়গায় আমি মনে করি এটা আমাদের জন্য আগামী দিনের রাজনীতিতে কোনো শুভ ফল বয়ে আনবে না, বরঞ্চ এই নির্বাচনটাকে কলঙ্কিত করার একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা আছে। সেই ব্যাপারে আমি নির্বাচন কমিশনের বলবো যে ভাই, আপনারা যাচাই বাছাই করেছেন, আপনারা নতুন, এখনো অনভিজ্ঞ, আপনার রিটার্নিং অফিসাররা তো অনেক পুরানো, তারা তো টিউনো থেকে প্রমোশন পেয়ে পেয়ে এখানে আসছে, তারা কেন এবার যাচাই বাছাই ক্ষেত্রে এত বাতিল করলো, আবার ফিরিয়েও তো দিল। হ্যাঁ, আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিই যে আপনি শেষ পর্যন্ত এগুলো বুঝে শুনে ছোটোখাটো ভুল অন দি স্পট এগুলো কারেকশান করা যায়, যেটা রিটার্নিং হচ্ছে। কিন্তু আমি যেটা অবজেকশন দেব, এই যে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাফি, এই ব্যাপারে আপনারা যদি কোথাও কৌশলে হোক সুকৌশলে হোক কোনো নমনীয়তা দেখিয়ে থাকেন, সেটা কিন্তু ভয়াবহ পরিস্থিতি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছ থেকে আবারও শুনবো। মাসুদ কামাল, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি একই বিষয়। জি, দেখেন, পক্ষপাতমূলক আচরণ করেছে কিনা অথবা বৈষম্য করেছে কিনা, এগুলো না রকম অভিযোগ উঠছে, এটা হয়তো পরে প্রমাণ হবে। কিন্তু একটা জিনিস কি, যে কিছু প্রশ্ন তো উঠছেই। এখন এটা কি তারা নিজস্ব অজ্ঞতার কারণে, অনভিজ্ঞতার কারণে করলো না কি করলো, এটা ক্লিয়ার না। তাদের পক্ষপাতমূলক ব্যাপারটা আমি ওইভাবে দেখি না। আমি যেটা দেখি যে তারা আসলে যোগ্য কিনা। আমার বিবেচনায় আমি এই নির্বাচন কমিশনকে এই ধরনের একটা নির্বাচন করার জন্য যোগ্যই মনে করি না। আমার কাছে মনে হয়েছে এটা খুবই আনাড়িভাবে তারা কাজকর্ম, তাদের মধ্যে প্রচুর আনাড়িপনা আছে, তাদের মধ্যে প্রচুর অযোগ্যতা আছে, অনভিজ্ঞতা আছে, এবং তারা শেষ পর্যন্ত নির্বাচনটা কিভাবে করবে এটা নিয়ে আমার প্রচুর সন্দেহ আছে। আমি কতগুলি ঘটনা বলি আপনাকে। একজন লোক অনেক দিন ধরে ইংল্যান্ডে থাকেন, উনি ইংল্যান্ডের কোনো একটা দলের একটা বড় নেতা,
হঠাৎ করে এসে বললেন যে আমি বাংলাদেশের নাগরিক, আমি ইংল্যান্ডের নাগরিক না। ইংল্যান্ডের নাগরিক না হলে আপনি এত ফ্রিকুয়েন্টলি দেশে আসা যাওয়া করেন, ওখানে এত প্রপার্টি করেছেন, কীভাবে করলেন আপনি? এত বছর তো মনে করেন 3 দশক ধরে সে আছে, 3 দশক ধরে সেখানে কীভাবে আছে? অ্যাসাইলাম নিয়ে আছে, অ্যাসাইলাম নিয়ে থাকলে সেটা আসলে আবার যাইতে পারবে না। বলে কি যে না, আমি তো ওদেরকে মেল করে দিয়েছি যে আমি আর নাগরিকত্ব আমি ত্যাগ করতে চাই। ইংল্যান্ডের নাগরিকত্ব ত্যাগ করা তো সহজ না। একটা মেল করলেই ওই মেইলের কপি দেখালেই নাগরিকত্ব ত্যাগ হয়ে যায় না। আপনার নাগরিকত্ব তারা বাতিল করেছে, এই মর্মে কোনো সার্টিফিকেট দেখাতে পেরেছেন? পারেননি তো। এখন দ্বৈত নাগরিক হলে নির্বাচন করা যাবে কিনা, এখানে আমি কিন্তু নৈতিকতার প্রশ্ন তুলব না। নৈতিকভাবে এটা তো উচিত না, আমি নিজে মনে করি, বাট নৈতিকতার প্রশ্ন না, এটা হলো আইনগত প্রশ্ন। আইনের আলোকে এটা করা যায়। বাংলাদেশের যে আরপিও আছে, যেটা নির্বাচনী আইন, সেই আইনের আলোকে এটা করা যায় না। এমন একজন লোকের সঙ্গে কিন্তু আমার দেখা হয়েছে, এই ধরেন আজকে থেকে 2 মাস আগে। তাকে আমি জিজ্ঞাসা করি, আপনি ইলেকশন করবেন, আপনি তো ইংল্যান্ডের নাগরিক, আপনি কীভাবে করবেন? আমি তাকে সরাসরি 1 to 1 জিজ্ঞেস করেছি। উনি বলেন না, এটা ব্যবস্থা একটা হবে। উনি কিন্তু বলে নাই আমাকে যে আমি ইংল্যান্ডের নাগরিক না, বলে নাই কিন্তু, কারণ আমি তো তার সম্বন্ধে জানি। সে ওখানে প্রায় 3 দশকের বেশি সময় ধরে আছে। তো উনি বলে নাই কিন্তু, পরে থেকে শেষ ঠিকই নমিনেশন পেয়েছে। কীভাবে পেয়েছে? কিভাবে পেয়েছে? এই প্রশ্নের জবাব ইলেকশন কমিশনকে অবশ্যই দিতে হবে। তো এখন কাগজে পত্রে আপনি দেখাই দিচ্ছেন, বাট বাস্তবতাটা কি আমরা সবাই তো জানি। তো এখন এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে। সন্দেহ কিন্তু খুব মারাত্মক বিষয়। কি কি সন্দেহ তৈরি করেছে? এই যে নির্বাচন কমিশন হয়তো তার ক্ষমতার কাছে, অর্থের কাছে নতজানু হয়েছে, এই জন্য তারা করেছে, বৈধ করেছে। আমি যতটুকু শুনেছি, ওই নাকি বলছে আমি মেল করে দিয়েছি, আমি আর নাগরিক থাকতে চাই না। এখন এইগুলি ঠিক না, এগুলি হওয়া উচিত না। আবার ঋণ খেলাপি তারা হচ্ছে। আবার এই লোকেরা যখন এমপি হবে, তাদের কাছ থেকে আমরা কী আশা করব? এটা হলো আমাদের জাতি হিসেবে যে আমাদের যে মানে হতাশার ব্যাপারটা, সেটা এটা তো আদালত তাদেরকে বৈধতা দিয়েছে আইনগত প্রক্রিয়ার অনুসরণ করেই। আদালত বৈধতা দিয়ে রাখে, সবাই আদালতে গিয়েছিল না তো, অনেকে তো ইলেকশন কমিশন রিটার্নিং অফিসার দিয়ে দিচ্ছে। আর আদালতে যদি দেয়, আদালতের ব্যাপার নিয়ে আপাতত মন্তব্য করতে চাই না, এটা অনেক কিছুই পরে হয়তো দেখা যাবে, এটা নিয়ে আপাতত মন্তব্য না করি। আমি ইলেকশন কমিশন নিয়ে বলি। ইলেকশন কমিশন দেখেন পোস্টাল ব্যালট নিয়ে একটা লেজেগোবরে অবস্থা করে ফেলেছে তারা। এতগুলি পোস্টার দেখলাম, আজকেও দেখলাম একটা ভিডিও যে বাহরাইনে কীভাবে কী হয়েছে। এটি বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে। যে ইলেকশন কমিশন ভাই 15 লাখ পোস্টাল ব্যালট, 15 লাখের মধ্যে 5 লাখ না 6 লাখ হলে বিদেশে, বাকি বাংলাদেশে। আপনি এই 15 লাখ পোস্টাল ব্যালট আপনি ঠিক মতো হ্যান্ডেল করতে পারেন না, তো 12 কোটি ভোট কেমন হ্যান্ডেল করবেন ভাই? কীভাবে করবেন? এই লোকগুলি কোনো যোগ্যতা নাই, অযোগ্য লোক তো, অযোগ্য এবং অথর্ব। তার মানে কি আপনি প্রপার ইলেকশন কন্ডাক্ট নিয়ে আমার সন্দেহ আছে। তারপরে তারা এমন একটা ইলেকশন করতেছে, আমাদের এই যাবৎকালে সবচেয়ে জটিল ইলেকশন, এটা সবচেয়ে জটিল। একই সঙ্গে হা না ভোট, সেই 2 ভোট তারা কীভাবে গুনবে, কি করবে না করবে, আমি এদের উপর ভরসা করি না। এবং এটা আর কি ভরসা করবো? আর এইগুলি বুঝে কিনা যাই না। ডক্টর ইউনূস বলতেছে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সে উপহার দেবে। এত সোজা? কোন বিবেচনায় শ্রেষ্ঠ হবে? এইভাবে মানে ওনার তো কোনো প্রিপারেশনই নাই। কোনো একটা দিক বলেন যে দিকটা দেখে আপনি আশা করতে পারেন যে নির্বাচনটা ইতিহাসে শ্রেষ্ঠ হবে। রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে একটু আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। জোট নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, আসন সমঝোতা নিয়ে প্রশ্ন আছে, নানান ধরনের বিতর্ক আছে। আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলোকে? এটা নিয়ে তো অনেকে মন খারাপ করেছে, কিন্তু বিদ্রোহ তো কেউ করে নাই। এই যে সুব্রত দ্বারা ওনারা হয়তো মন খারাপ করছেন, বিদ্রোহ তো করেন নাই। ওনারা জোটের সঙ্গে আছেন, এরকম কেউ বেরিয়ে গেছে। তবে এই বেরিয়ে যাওয়াটা মানে বিশেষ করে আমি ইসলামী আন্দোলনের কথা বলছি। ইসলামী আন্দোলন যে জামাতের জোট থেকে বেরিয়ে গেল, দেখেন এই জোটটা কিন্তু ইসলামী আন্দোলন তৈরি করেছিল, জামাত কিন্তু তৈরি করেনি। ইসলামী আন্দোলন প্রথম 5টা দল নিয়ে এই জোটটা করে, জামাত সেখানে 6 নম্বর দল হিসেবে জয়েন করেছিল। তারপরে আরও কয়েকটা দল আসছে এবং শেষ পর্যন্ত হিসাবে না মিলার কারণে ইসলামী আন্দোলন এখান থেকে বেরিয়ে গেছে। আমার বিবেচনায় ইসলামী আন্দোলনে বেরিয়ে যাওয়াটা এই জোটের জন্য একটা বড় ধরনের ক্ষতির কারণ হবে। কারণ ইসলামী আন্দোলনের হাতে অনেক ভোট, এই ভোটটা থেকে জামাত বঞ্চিত হবে এবং জামাতের অনেক পরিকল্পনা, অনেক আসনে সম্মান দেখিয়ে প্রার্থী রাখেননি। কোনটা?
বেশ কয়েকটি আসনে, যেমন জামাতের পক্ষ থেকে চরমোনাইর যে নায়েবে আমির, ওনার আসনে প্রার্থী রাখেননি। এরপরে চরমোনাই পীরের দল মামুনুল হকের আসনে প্রার্থী রাখেননি, সম্মান দেখিয়ে বলছেন। এটা হতে পারে, সম্মান হতে হয় না, একতরফা ভালোবাসা তো আছে পৃথিবীতে। একতরফা ভালোবাসা এই শব্দটা আছে না, আছে তো। আচ্ছা, এটা অনেক পরিণতি আমরা দেখেছি, মানে মুখে মুখে বলে এই কারণে আপনি কতগুলি ভিডিও চান। চরমোনাইয়ের পীর জামাত সম্পর্কে কি বলছে, চরমোনাইয়ের পীরের যারা দলে যারা মূল লিডার উনি নিজেও জামাত সম্পর্কে কি কি কথা বলছে আপনি দেখেন পুরোনো ভিডিও। আবার তো তারা এক টেবিলেও বসেছে, আমরা তো বসেছে, ওইটা ছিল হলো কি আপনি হিপোক্রেসি। একসঙ্গে যে বসছিল ওটাও ছিল হিপোক্রেসি। এটা হিপোক্রেসি। ইয়েস, তারা মিন করে না, তাদের মধ্যে আদর্শিক কোনো মিল নাই, দুটো বিপরীত মেরু। সামান্য সিটের লোভে একত্রে বসে তারা যেটা করেছে, এটাকে নীতি নৈতিকতার কোনো বিচার আপনি গ্রহণ করতে পারবেন না। নীতিস্খলন কার হয়েছিল? হয়েছিল ইসলাম আন্দোলনের, ইসলাম আন্দোলন হয়েছিল। পরে তাদের উপলব্ধি হয়েছে, তারা সরে গেছে। অবশ্যই এখানে আলোচনার বিষয়বস্তু যেটা পরিবেশ হয়েছে নষ্ট করতে পারে যে বিএনপির মধ্যে এরকম গুপ্ত শিবির আছে কিনা। আমি শিবির বলছি না, আওয়ামী লীগও তো থাকতে পারে গুপ্ত। হ্যাঁ, সেটাই থাকতে পারে। হ্যাঁ, যারা বিএনপি বিপরীতে রাজনীতি করে বা সন্ত্রাসের কর্মকাণ্ড করে বা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকে। তো এটা তো আমাদের সমাজ ব্যবস্থায় অনেক সময় এই ধরনের বড় দলে গিয়ে তারা আশ্রিত হয়। পরবর্তী পর্যায়ে এখানে থেকেই তাদের ওই বহিঃপ্রকাশগুলো ঘটে, তাদের চারিত্রিক বহিঃপ্রকাশ। সুতরাং আমি অনুরোধ করব বিএনপির নীতি নির্ধারক বা যারা সংগঠনের দায়িত্ব আছে, গয়রহ সবাইকে পদপদবি দেওয়া সঠিক না। এটাকে যাচাই বাছাই করে আপনার দলের নীতির সাথে যাতে সম্পৃক্ততা আছে বা দীর্ঘদিনের একটা ত্যাগ তিতিক্ষা আছে, সেগুলো বাছাই করে দেওয়া উচিত। আপনি জানেন যে গত 17 মাসে তৃণমূলে বা উপরের লেভেলেও কিছু অপকর্ম হয়েছে, চাঁদাবাজি থেকে শুরু করে দখল বিশৃঙ্খলা হয়েছে। তো এটা হয়তো উনি থামানোর চেষ্টা করেছে এবং প্রায় 6000 নেতাকর্মীকে উনি বহিষ্কারও করেছে। পরে অবশ্য যাচাই বাছাই করে তাদেরকে আবার ফিরিয়ে এনেছে, এটা হতেই পারে। তো ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন উনি নেবেন বা বিএনপি নেবে, তাইলে সেখানে কোনো ধরনের সিম্পেথি দেখানো চলবে না। আজকে যেমন নির্বাচন কমিশন সিম্পেথি দেখাচ্ছে, আমরা এটার বিরুদ্ধে। সে যদি ডিসকোয়ালিফাইড হয়ে, তাকে ডিসকোয়ালিফিকেশনের মধ্যে রাখতে হবে। আপনি বললেন যে আপনি টাকাটা দিয়ে দেন মানবিক কারণ আমি দিলাম, বিএনপি যেন এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে না করে এখন থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনারাও তো সেই সরকারের সাথে থাকবেন, আশা করি থাকবো হিসেবে। তখন কি এইভাবে বলবেন? সবসময় গার্ড দিয়ে রাখবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানান ধরনের সন্দেহ, সংশয় এবং প্রশ্ন অনেক আগে থেকেই আপনারাও তুলছেন, সব সিভিল সোসাইটির পক্ষ থেকেও তুলছে। এটি নিয়ে এক ধরনের আশঙ্কার কথা। আমি কোনো আশঙ্কা দেখি না। আমাদের বর্তমান যে সেটআপ আছে, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সক্ষমতা আছে, তারা যদি আন্তরিক হয় এবং আপনি যদি মুক্ত লাইন বলতে পারছেন না, না কোনো দাঁড়ে কমা দিচ্ছি না আমি, তাদের আন্তরিকতার কথা। সেনাবাহিনী তো তারা বলেছে আমরা পুরোপুরিভাবে সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকব। সুতরাং অঘটন পটীয়সীতে অনেকেই থাকবে। এখন দেখেন আপনি ভার্চুয়াল বলছেন, এই যে রাজনৈতিক নেতাকর্মীদের সময় তারা যেসব বক্তৃতা দিচ্ছে, অন্যান্য দলের নেতাদের সম্পর্কে যেসব বাজে ব্যবহার করছে, জামাত ইসলামের নেতারা দেখলাম, এনসিপি, আর পাটোয়ারি, ঢাকা আটের নাসিরউদ্দিন পাটোয়ারি, যে সমস্ত ল্যাঙ্গুয়েজে এরা কথাবার্তা বলছে, এ তো ভয়াবহ। এটা তো পরিবেশটা কলুষিত, উদ্দেশ্যটা কিছু বুঝে। এরাকে নির্বাচনে নামছে না বিএনপি সহ অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে তারা এখানে মাঠে নানানভাবে অপপ্রচার শুরু করে। এটা তাদের নিজেদের কথা বলুক, তারা কি করবে, তাদের কর্মসূচি বলুক। সেটা না বলে এখন ওই বিএনপিকে টার্গেট করে সব জায়গায় দেখে বক্তব্য দেওয়া শুরু করেছে। এবং বিশেষ করে প্রয়াত নেতা নেত্রীদের সম্পর্কে যেসব কথাবার্তা বলছে, যে এদের তো আইনের আওতায় আনা উচিত, এটা তো কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে না। আমি তো মনে করি যে এই সময়ে বিএনপি বিরোধী যারা কর্মকাণ্ড মানে অপপ্রচার চালাচ্ছে, নির্বাচন কমিশন দর্শকের ভূমিকা পালন করলে তো হবে না। আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কেন ব্যবস্থা নিচ্ছে না, এইসব কথা তো অপাঙ্ক্তেয় কথা। এটা তো সমাজ সভ্যতার বিরোধী পরিপন্থী কথা। মাসুদ কামাল ভাই, দাদা বললেন যে ভ্যান্ডালাইজ করার
চেষ্টা করছেন, আপনিও কি তাই মনে করেন? ফ্যামিলি লস করার কে চেষ্টা করছেন? এই যে যারা এই প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা সরকারেরও কিছু ব্যক্তিগত যে ভূমিকা নিয়ে আক্রমণগুলো দাদা হচ্ছে না, প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত এই সমস্ত কথাবার্তাগুলো হচ্ছে নির্বাচনের আগে এগুলো হয়। এখানে আমি কিন্তু আহামরি সোশ্যাল মিডিয়া কিন্তু বেশি ইম্প্যাক্ট। এখন মিডিয়া যদি সরব হয় তো এটা বেশি ছড়াই যাবে, কিন্তু নির্বাচনের আগে এই ধরনের কথাবার্তা আগে হয় নাই, আগে হয়েছে, কিন্তু তখন সোশ্যাল মিডিয়া এত ইম্প্যাক্ট ছিল না। এখন এটা তো সোশ্যাল মিডিয়াটা আপনি থামাবেন কেমন কিনা? কিন্তু নির্বাচনী প্রচারণায় তো সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারণাকে আপনি আচরণ গুরুত্ব নীতিতে আছে, দিয়েছেন। এগুলো তো বলা যাবে না। না। আপনি আচরণ গালাগালি নীতিতে করবেন, আছে, কিন্তু মানছে তার না তো চরিত্র কেউ। হনন করবেন, তার নাম নিয়ে নানা রকম নেতিবাচক কথা বলবেন। হোয়াট ইজ দিস? না, নেতিবাচক কথা মানে কি? আমি জিনিসটা আপনার নাম নিয়ে যদি আমি একটা কথা বলি, এটা কি হ্যাঁ, ছোট তো ওটা তো সরাসরি আপনি আপনি যদি আমাকে ডিফেম করেন, হ্যাঁ, সেটাই। এটার বিরুদ্ধে ফৌজদারি আদালতে আমি যেতে পারি। কিন্তু দাদা বলছেন যে ফৌজদারি আদালতে ফৌজ যারা, সেই ফৌজই তো নীরব। নীরব না, এখানে হয় কি জানেন, মানুষ যায় না কেন? এখন তো একটা মবের রাজত্ব আছে। আমরা এখন মবকে তো একভাবে সরকারিভাবে এক ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে। লেজিটিমাইজ দেয়া হচ্ছে। কাজে এই দেখেন, এখন যা আপনি করবেন তা আপনি পাবেন। এই দেখেন গতকালকে ঘটনা বলি আপনার, গাইবান্ধায় আইন উপদেষ্টা গিয়েছেন, এখন হাদি হত্যার বিচার কেন হচ্ছে না এটা বললে তারা সবাই ভুয়া বলা শুরু করলো। এখন প্রশ্ন হলো, একটা হত্যাকাণ্ড হলে তার বিচার কি একদিনে হয়, 10 দিনে হয়, 15 দিনে হয়? হয় রে ভাই, প্রক্রিয়া তো আছে। এতে প্রক্রিয়া আছে। হ্যাঁ, একটা চার্জশিট দিছে, চার্জশিট পছন্দ হয় নাই, আপনারা নারাজি দিয়েছেন, ওকে ফাইন, এটা পরবর্তী ধাপ তো হবে। এখন কেন হলো না? এই জন্য ভুয়া। এখন এই যে কথা তারা যারা বললো ভুয়া বলতে, আপনার আসিফ নজরুলের উপর অন্য অনেক কারণে আপনার ক্ষোভ থাকতে পারে, সেটা আপনি প্রকাশ করতেই পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে ইস্যুতে আপনি ক্ষোভটা প্রকাশ করলেন, ঠিক হলো না, এটা কি বলা হয়? দিস ইজ কল্ড মব। এখন আসিফ নজরুল মবের মধ্যে পড়ছে, কেমন লাগছে ভাই আপনার? এই মব যখন একজন আওয়ামী লীগের উপরে পড়ে অথবা অন্য কোনো লোকের উপরে পড়ে, তখন তো আপনার হাততালি দেন বসে বসে। আবার যখন মির্জা আব্বাসের উপরে পড়ে তখন তো কিছু বলেন না। তো আপনি যে মবকে মানে বিষ বৃক্ষের তো আপনি বপন করছেন, এখন এটা আপনাকে ধরছে। আমরা শেষ করতে চাচ্ছি হ্যাঁ। একটু ছোট করে। তো এখন এটাই আর কি আমি বলছি যে আপনি যা করবেন আপনি তাই পাবেন, যা করেছেন ভাই তাই পাবেন। এই যারা কোনো উপদেষ্টা আছে, এরা এতদিন যা করেছেন প্রত্যেকে কড়াই গন্ডায় তার প্রতিদান পাবেন, দেখে নিন। মানে অ্যারল্যান্ডার সং কবিতার মতো উইলিয়াম সমারসেট মমের, যা দিয়েছেন ফেরত আসবে। আর আরেকটা কথা, আমাদের গ্রাম্য দেশে আর প্রবাদ আছে যে এই দিন না, আরও দিন আছে, ওই দিনে টের পাবেন কি করেছেন কি করেন নাই। জি, ধন্যবাদ মাসুদ কামাল ভাই আপনাকে, ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনাকেও। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি।